আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমাদের এই বিশেষ প্রতিবেদন। স্যাটারডে হরর স্টোরিতে আজ আপনাদের জন্য সোমজা দাসের সেই রাত এবং গল্প পাঠে আমি গোপীনাথ। তো শুরু হচ্ছে আজকের গল্প সেই রাত। প্রায় 25 বছর আগের ঘটনা। সেবার ভোটের ডিউটি পড়েছিল পুরুলিয়ায়, জঙ্গলের ভিতরে ছোট্ট আদিবাসী গ্রাম। সব মিলিয়ে 25-30 ঘর মানুষ থাকে। বাড়ি দেখতে খড়ের ছাউনি দেওয়া দোমরার ঘর। গ্রামের মানুষগুলো ভীষণ গরিব। বন থেকে কাঠ, মধু, ধুলপাকুড় সংগ্রহ করে দিন চলে। রোজ খাওয়াও জোটে না। ভোট নিয়ে এদের মাথা ব্যথা নেই, কিন্তু আমরা যারা সরকারি চাকরি করি, ভোটের ডিউটি না করে উপায় নেই। সে বন, সাগর, মরু যেখানেই হোক, ডাক এলে যেতেই হবে। আমিও গিয়ে পড়লাম সেই জঙ্গলের মাঝে। পাথুরে মালভূমি জুড়ে সবুজ বনানী। সরকারি চিঠিতে ঠিকানা লেখা আছে। সেই মতো বাস থেকে নামলাম। আগেই জানানো হয়েছিল আমাকে বাস স্ট্যান্ড থেকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য লোক থাকবে। সেই বাস স্ট্যান্ডেই প্রথম দেখেছিলাম শ্যামলকে। বয়সে আমার চেয়ে ছোটই হবে, সেও ভোটের ডিউটিতেই এসেছে। অর্থাৎ আমরা আগামী 1.5 দিনের সঙ্গী। সে সাইকেল নিয়ে এসেছিল শ্যামল। ওর মুখেই শুনলাম আমাদের ভোটের ডিউটি যেখানে পড়েছে সেখানে বাস, রিক্সা কিছুই যায় না, সাইকেলই ভরসা। আমি নিজে সাইকেল চালাতে জানি না। সাইকেলটা লড়ঝড়ে চেহারা দেখে খুব একটা ভরসা হলো না, কিন্তু শ্যামল আমাকে অভয় দিয়ে বলল, ও কোনো ভয় নেই দাদা, আপনি পেছনে ক্যারিয়ারে ভালো করে আমাকে ধরে বসুন। যেতে যেতে আলাপ বেশ জমে উঠল। জানতে পারলাম ও স্থানীয় ছেলে। বাড়ি এখান থেকে বাসে ঘন্টাখানেকের পথ। পেশায় স্কুল মাস্টার, শখ ফটো তোলার। ওর মুখেই শুনলাম জঙ্গলে সে প্রায়ই ফটো তুলতে আসে। গ্রামের লোকেদের সঙ্গে তার দারুণ সত্য। ফটো তো তুলতে এখন সন্ধে হয়ে গেল। আদিবাসী গ্রামেই রাত কাটায়। সকলেই তাকে বেশ ভালোবাসে। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে গ্রামের একটু দূরে একটা স্কুল বাড়িতে। আশেপাশে কয়েকটা গ্রাম মিলে একটাই স্কুল। গ্রামের নাম সাইনবোর্ড খুলে একদিকে ঝুঁকে আছে। টালির ছাদ একদিকে ভাঙা। জায়গাটা পলিথিনে সিট বসিয়ে জোড়াতালি দেওয়া হয়েছে, তবে মেঝে বেশ সাফসুতরো। সম্ভবত আমরা থাকবো বলেই পরিষ্কার করা হয়েছে। মেঝের উপর খড়ের বিছানা পাতা। জঙ্গলের মধ্যে এই পৌর বাড়িতে রাত কাটাতে হবে ভেবেই মনটা দমে গেল। শ্যামলের অবশ্য কোনো হেলদোলই নেই। সে দিব্যি ব্যাগ থেকে ক্যামেরা বের করে ফটো তুলছে ঘুরে ঘুরে। জঙ্গলে সন্ধে মানেই মধ্যরাত। গ্রামেরই একজন রাতের খাবার দিয়ে গেল। মোটা লাল চালের ভাত, একদলা ঘ্যাট সবজি আর টেলটেলে ডাল। খাবার দেখে ভক্তি এলো না। এরকম পরিস্থিতি তৈরি হতে পারে ভেবেই বিস্কুটের প্যাকেট সঙ্গে নিয়ে গিয়েছিলাম। সেটাই খেলাম। শ্যামলকেও সাধলাম, কিন্তু সে জানালো, এসব আমি খাই না দাদা। সত্যিই দেখলাম ওই খাবারই পরম তৃপ্তিতে খাচ্ছে ও। জঙ্গলে এভাবে রাত্রি যাপনের অভিজ্ঞতা ছিল না। শোয়ার আগে শ্যামল বলল, জঙ্গলে
জ্যান্ত জানোয়ার আছে সবুজদা, একা বাইরে যেন না যাওয়া হয়। খুব প্রয়োজন হলে আমাকে ডেকে নেবেন। হাসলাম আমি। বল, কেন? গ্রামবাসীদের মতো এই বনের জন্তু জানোয়ারের সঙ্গে তোমার ভাব আছে বুঝি? শ্যামল হাসলো। একজনের জায়গায় দুজন থাকলে জোর বাড়ে না? তা বটে, একজনের জায়গায় দুজন দেখলে ভাল্লুক বা হাতির দল খাতির করে সরে যেতেও পারে। সুতরাং মাথা নাড়লাম। সারাদিনের ক্লান্তিতে এখন ঘুমিয়ে পড়ছিলাম, টের পাইনি। ঘুম ভাঙল শ্যামলের ডাকে। উঠুন সবুজদা, তাড়াতাড়ি। ধর্মড়িয়ে উঠে বসলাম। কোথায় আছি মনে করতে একটু সময় লাগলো। কি ব্যাপার? বাইরে চলুন। ঘর থেকে বেরোতেই চোখে পড়ল দৃশ্যটা। দূরে আকাশ লালে লাল, দাউ দাউ করে জ্বলছে বন। আগুনের শিখা লাফিয়ে লাফিয়ে উঠছে আকাশ পর্যন্ত। এত দূর থেকেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি গ্রামে আগুন লেগেছে। ওদের বাঁচাতে হবে দাদা। আমরা হাত পা মাটিতে গেঁথে গেছে। এমন বিধ্বংসী আগুন আমি আগে দেখিনি। শুনেছি জঙ্গলের আগুন অল্প সময়ের মধ্যেই হু হু করে ছড়িয়ে পড়ে, কিন্তু বুঝে ওঠার আগেই গিলে ফেলে গ্রামের পর গ্রাম। সেরকম হলে এখানেও আগুন এসে পৌঁছাতে বেশি সময় লাগবে না। সবুজদা, কি ভাবছেন? চলুন প্লিজ, চলুন। শ্যামলের কণ্ঠস্বর আকুতি। তুমি কি পাগল হলে শ্যামল? এ যে আগুন, সে আগুন নয়। হয়তো ওরা আর কেউ বেঁচে নেই। ওখানে গেলে আমরাও মরবো। লালচে আলো দপ দপ করে জ্বলছে আকাশের পটে। সে আলোয় দেখলাম শ্যামলের চোয়ার শক্ত হলো। কঠিন গলায় বলল, আপনি না গেলে আমি একাই যাব। ওদের মরতে দেব না। আমার যাবার অপেক্ষা না করেই জঙ্গলের ভিতর দিয়ে ছুটতে লাগলো শ্যামল। আমি দাঁড়িয়ে রইলাম কয়েক মুহূর্ত। একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটা ওই বিপদের মধ্যে একা ছেড়ে দিই কি করে? এই পিছনে পিছনে ছুটলাম আমি। বনের ভিতর নির্দিষ্ট কোনো পথের রেখা নেই, থাকলেও ওই অন্ধকারের রাতে তা খুঁজে পাওয়া অসম্ভব। তার উপর শ্যামল এখানকারই স্থানীয় ছেলে, ও রাস্তা চেনে। ওকে অনুসরণ করা আমার পক্ষে সত্যিই কঠিন। দূরে ওর ফুটন্ত দেহটাকে দেখতে পাচ্ছিলাম একটা সময় পর্যন্ত। শহুরে মানুষ আমি, আরামে অভ্যস্ত। শরীর ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে। পা দুটো যেন আর চলছে না, দম বন্ধ হয়ে আসছে। এক সময় আর শ্যামলকে দেখতে পেলাম না। অন্ধকার অরণ্যের ভেতরের মধ্যে রাত। আমি নিজেই সম্পূর্ণ একাকী আবিষ্কার করলাম। এতক্ষণ যা ছিল শুধুই শরীর ভাঙা ক্লান্তি, এখন যেখান জায়গায় করে নিল আদি ও অকৃত্রিম আতঙ্ক। শ্যামল, শ্যামল, চিৎকার করে ডাকলাম। সে আহ্বান প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো আমারই কাছে। আগুন এগিয়ে এসছে, স্পষ্ট টের পাচ্ছি। অন্ধকার সরে যাচ্ছে, শ্বাসরোধী উত্তাপ ঘিরে ধরেছে আমাকে। পাখিগুলো অসময়ে ঘুম ভেঙে দিক জ্ঞান হারা হয়ে উড়াউড়ি করছে। ওদের কল কাকলি আর্তনাদের মতো শোনাচ্ছে। আমি কোথায় যাব? উঠে দাঁড়াতে গিয়ে অনুভব করলাম পায়ের পেশিতে টান পড়েছে। আমি নড়তেও পারছি না। সেই মুহূর্তেই মনে হলো আর কখনো বাড়িতে ফিরতে পারবো না। আজ এই বনের মধ্যেই আমার মৃত্যু হয়। মা, আমলা,
টিকলি বাবুলকে দেখতে পারবো না কোনোদিন। এদের মুখগুলো মনে করার চেষ্টা করলাম চোখ বুজে। আগুনের উত্তাপ সারা শরীর জুড়ে অনুভব করতে পারছি এখন। চোখ বুজেও টের পাচ্ছি অসহ্য দৃষ্টিরোধ আলো। সুজনদা, সুজনদা, আপনি কোথায়? শ্যামলের গলা কি হয়তো আমার শোনার ভুল। সুজনদা উত্তর দিল, না, আমি ভুল শুনিনি। শ্যামল ডাকছে আমার ক্রমশ। আমি এখানে, চিৎকার করে বলতে চাইলাম। অস্পষ্ট চিনচিন শব্দ ছাড়া আর কোনো শব্দই বেরোলো না গলা থেকে। সুজনদা, সুজনদা, ডাকটা খুব কাছ থেকে আসছে। আমি হাত তুলে নিজের উপস্থিতি জানানো দেওয়ার চেষ্টা করলাম, পারলাম না। সারা শরীর অবশ হয়ে আসছে আমার। চোখের সামনে নেমে আসছে নীরব বঞ্চিত অন্ধকার। মাটিতে লুটিয়ে পড়লাম। অচেতনতার গভীরে তলিয়ে যেতে যেতে টের পেলাম কার দুটি সবল বাহু আমার শূন্যে তুলে ছুটে চলেছে দাউ দাউ করে জ্বলতে থাকা জঙ্গলের মধ্যে দিয়ে। মায়ের মতো যত্নে সে জড়িয়ে রয়েছে আমাকে। আগুন আমাদের ছুতে পারছে না। এতটুকু পরম নির্ভরতায় তার ভরসায় নিজেকে ছেড়ে দিলাম আমি। আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখলাম অনেক মুখ আমার উপরে ঝুঁকে রয়েছে। ঝকঝকে নীল আকাশ। গত রাত্রের বিধ্বংসী আগুনের চিহ্ন মাত্রও কোথাও নেই। আমার হতভম্ব মুখের দিকে তাকিয়ে এক গ্রাম্য বৃদ্ধ জিজ্ঞেস করলেন, ভোজবাবু, তুমি ঠিক আছো তো? মাথা নাড়লাম। রাতে যা আগুনটা লাগলো, আমার তো ভয়ে মরা মতো দেবতার দয়া। আমাদের ঘরটোতে 5 লাগে নাই বললেই বৃদ্ধ। শ্যামল কোথায়? এবার গ্রামেরই একজন কম বয়সী যুবক এগিয়ে এলো সামনে। জিজ্ঞেস করলেন, শ্যামল কোথায়? আমার সঙ্গে ছিল, কাল ভোটের ডিউটিতে এসেছিল। ওর মুখ চাও করলো। যুবকটি বলল, আপনি একাই তো এসেছিলেন, আর কেউ তো ছিল না আপনার সঙ্গে? উঠে বসলাম আমি। এখন বেশ ঝরঝরে বোধ হচ্ছে। আশ্চর্য! এখন আগুনের মধ্যে দিয়ে আমাকে নিয়ে ছুটে এলো শ্যামল, অথচ আমার গায়ে আঁচড়টুকু লাগলো না। বললাম, কি বলছেন আপনি? আমরা তো দুজনে এসেছি। রাতে স্কুল বাড়িতে আমরা দুজনই ছিলাম। আপনারাই তো দুজনের খাবার দিয়ে এলেন। বৃদ্ধ এবার বললেন, দুজন কোথায় ভোজবাবু? তুই একলাই তো ছিলিস। কি যাতা বলছেন? দেখুন, এখনো ওখানে আমাদের দুজনের খাবারের থালা বাটি পড়ে আছে। কোথা চল দেখি। সকলে মিলে গেলাম স্কুল বাড়িতে, কিন্তু কোথায় কি? ঘরের এক কোণে আমার কালকের না খাওয়া বাসি খাবার ঢাকা দেওয়া অবস্থায় পড়ে আছে। আশপাশে কোথাও আর কোনো এঁটো থালা নেই। অথচ শ্যামল কাল রাতে আমার পাশেই বসে খাবার খেয়েছে। হঠাৎ মনে হলো, শ্যামলের ব্যাগটা কোথায়? আর ক্যামেরাটাই বা কোথায়? শুধু আমার ব্যাগখানা পড়ে আছে মামুদের ওপরে। লোকগুলো চুরি করেনি তো? জিনিসগুলো, ক্যামেরাটা বেশ দামি ছিল। শ্যামল বলেছিল অনেক দিন ধরে টাকা জমিয়ে কিনেছে ওর শখের ক্যামেরা। মাথাটা গরম হয়ে গেল। কঠিন গলায় বললাম, আপনারা সকলে মিথ্যে বলছেন।
শ্যামল আমার সঙ্গেই এসেছিল। এই তো আমার বাস স্ট্যান্ড থেকে সাইকেলে চালিয়ে নিয়ে এসেছে এই গ্রামে। যুবকটিকে এবার একটু বিরক্ত মনে হলো। বলল, আপনি তো একাই সাইকেল চালিয়ে এলেন বাবু। আমি নিজের চোখে দেখেছি ওই নামে এখানে কারো আসার কথা ছিল না। এখানে আপনার আর ভবতোষ বাবুর ভোটের ডিউটি পড়েছে। ওই বাবুর কাছেই বাড়ি, এসে পড়বেন এক্ষুনি। সব গুলিয়ে যাচ্ছে আমার। ভোটের ডিউটিতে যিনি এলেন তার নাম ভবতোষ দাস। পরিচয় হলো, কথাবার্তাও। কথায় কথায় গত রাত্রের অভিজ্ঞতা বললাম ওকে। চুপচাপ শুনলেন তিনি। বললেন, না কিছু, গ্রামের লোক সংখ্যা খুব কম। বেলা 2টোর মধ্যে ভোট পর্ব মিটে গেল। ব্যালট বক্স গুছিয়ে রওনা করিয়ে দিলাম। এত কাজের মধ্যে শ্যামলের চিন্তাটা মাথা থেকে বের করতে পারছি না। ভবতোষ বাবু এসে দাঁড়ালেন পাশে। বললেন, ফিরবেন তো? হ্যাঁ, কিন্তু আমি তো সাইকেল চালাতে পারি না। আসার সময় শ্যামল বলতে গিয়ে থেমে গেলাম। ভবতোষ বাবু বুঝলেন। বললেন, আমি বাস স্ট্যান্ডে পৌঁছে দিচ্ছি আপনাকে, মন খারাপ করবেন না। শ্যামলকে এরা সকলেই চেনে, কিন্তু বাইরে লোকের কাছে স্বীকার করবে না। মানে মানে একটা দীর্ঘশ্বাস ফেললেন ভবতোষ বাবু। বললেন, শ্যামল আমাদের পাশের গ্রামেই থাকতো। বাবা মাকে হারিয়েছিল ছোটবেলাতেই। আপন বলতে কেউ ছিল না। না ওর বরাবর টাকা বুকো ছিল ছেলেটা। লোক পাড়াতেই ভালো। কলেজ শেষ করেই স্কুল চাকরি পেয়ে গেল। শখ ছিল ফটো তোলার। অবসর সময়ে বনে বাজারে ঘুরে ঘুরে ফটো তুলতো। এখনকার আদিবাসীরাও ওকে ভালোবাসতো। ভালোবাসতো বলছেন কেন? আশঙ্কায় বুক কেঁপে উঠলো আমার। কারণ ওর আর নেই। বছর 6 আগে একদিন ফটো তুলতে এসে সন্ধে হয়ে যাওয়ায় ওই গ্রামেই থেকে গিয়েছিল। সে রাতেও জঙ্গলে আগুন লেগেছিল। আগুন ছড়িয়ে পড়ছিল সারা গ্রামে। শ্যামল সেদিন অনেকের প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু নিজে বেঁচে ফিরতে পারেনি। এই গ্রামেই লোকেরা শেষকৃত্য করেছে। ওদের কাছে শ্যামল সাক্ষাৎ মারা বুড়ুত অবতার। ওরা বিশ্বাস করে বিপদে আপদে নাকি শ্যামল ওদের রক্ষা করে, কিন্তু বাইরের কারো কাছে ওরা শ্যামলের নাম নেয় না। এ কিভাবে সম্ভব? আমি যে ওকে নিজের চোখে দেখেছি, ওর সঙ্গে কথা বলেছি, রাত কাটিয়েছি এক ঘরে। ওকে ধ্যান বাদটুকু জানানো হলো না। আমার খুব থেকে হাহাকার বেরিয়ে এলো। ভবতোষ বাবু দীর্ঘশ্বাস ফেলে নাড়লেন। বললেন, এতদিন বিশ্বাস করিনি, আজ বুঝলাম শ্যামল সত্যিই আছে। এখানকার সরল গ্রামবাসীদের ভালোবাসা ও বিশ্বাসের শক্তিই ওকে বাঁচিয়ে রেখেছে। আপনি বাড়ি যান সুজনবাবু। এই যে আপনি ওর জন্য কষ্ট পাচ্ছেন, ওকে এভাবে ভালোবেসেছেন, তার বেশি কখনো কিছু চায়নি ও। গ্রাম ছেড়ে যাওয়ার আগে একবার পিছু ফিরে তাকালাম। স্পষ্ট দেখতে পেলাম স্কুল বাড়ির পাশে শ্যামল দাঁড়িয়ে আছে। গলায় ঝোলানো ক্যামেরা, মুখে হাসি, হাত নাড়ছে আমার দিকে তাকিয়ে। অনেক বছর কেটে গেছে সেদিনের পর। শ্যামল প্রেত ছিল না ঈশ্বর আমি জানি না, কিন্তু সেই রাতেও আমার জীবন বাঁচিয়েছিল। আমার
স্মৃতিতে আজীবন রয়ে যাবে শ্যামল। আমার স্নেহের পাত্র হয়ে হয়তো অন্য কোনো যাত্রাপথে আবারও দেখা হয়ে যাবে আমাদের। আমি জানি সেদিন ও আগের মতোই হাসি মুখে বলে উঠল, পিছনের কেরিয়ারে আমাকে শক্ত করে সবুজদা, কোনো ভয় নেই। এতক্ষণ শুনছিলেন স্যাটারডে হরর স্টোরিতে সোমজা দাসের